নমস্কার, পিপুল ভয়েস নিউজে আপনাদের সবাইকে স্বাগত। আরজিকর কাণ্ডে পশ্চিমবঙ্গ তোলপাড় এবং এই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি যে আরজিকর কাণ্ডের পর থেকে একদিকে যেমন সিবিআই তদন্ত এগোচ্ছে, অন্যদিকে অভয়াকে নিয়ে সিবিআই তদন্ত করছে যে এই ধর্ষণ আর খুন কারা কারা জড়িত সেটা যেমন সিবিআইয়ের তদন্তে চলছে, নানা লোককে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে, তেমনি কলকাতা পুলিশ কিন্তু পাশাপাশি এই অভয়ের তদন্ত না করলেও তারা কিন্তু সমাজ মাধ্যমে কে কি লিখছে বা কোথায় কে কটু বাক্য প্রয়োগ করছে বা কেউ আইন ভঙ্গ করছে কিনা তাদের নানাভাবে কিন্তু লালবাজারে ডেকে পাঠাচ্ছে। ইতিমধ্যেই আমরা দেখেছি যে সমাজ মাধ্যমে যারা যারা অভয়ের নাম এবং ছবি প্রকাশ করেছেন তাদের ডেকে পাঠানো হয়েছে। তাছাড়া যারা বলা হচ্ছে বিভিন্ন জায়গায় আইন অমান্য আন্দোলন করছিলেন তাদের ডেকে পাঠানো হয়েছে। এছাড়া ডেকে পাঠানো হয়েছে কলকাতার দুই নামী চিকিৎসককে, কুণাল সরকারদের ডেকে পাঠানো হচ্ছে, বিজেপি নেত্রী লকেট চ্যাটার্জিকে ডেকে পাঠানো হচ্ছে, সিপিএম নেত্রী মীনাক্ষী মুখার্জিকে এবং ডেকে পাঠানো হয়েছে সুখেন্দু শেখর রায়কে, বিজেপি তৃণমূলের সাংসদকে। এবার এই যে আমি যে নামগুলো পরে পড়লাম, যে কুণাল সরকার, সুখেন্দু শেখর রায়, লকেট চ্যাটার্জি বা মীনাক্ষী মুখার্জি, এদের কি লালবাজারে ডেকে পাঠাতে পারে লালবাজার? কারণ কি, নতুন যে ফৌজদারি আইন, ন্যায় সংহিতা সহ যে ফৌজদারি আইন যেটা এখন চালু আছে, চলুন সেই আইনটা বলে দিই যে কাদের কাদের ডেকে পাঠানো যায় বা পুলিশ কাদের ডেকে পাঠাতে পারে। এটা 179 নম্বর ধারায় বিএনএসএ স্পষ্টভাবে লেখা আছে, যেটা বলছে এখানে, provided that no male person under the age of 15 years or above the age of 60 years or a woman or a mentally or physically disabled person or a person with acute illness shall be required to attend at any place other than the place in such person resides, অর্থাৎ তার নিজের বাসস্থান ছাড়া অন্য কোনো জায়গায় তাকে জিজ্ঞাসাবাদের জন্য ডাকা যেতে পারে, কিন্তু কোনো অবস্থাতেই সেখানে বা আর কি লালবাজার বা থানায় নয়। এটা কিন্তু পরিষ্কার করে জানিয়ে দেওয়া হয়েছে। তারপরে বলা হয়েছে, provided further that if such person is willing to attend at the police station, such person may be permitted to do, অর্থাৎ কেউ যদি চায় নিজের ইচ্ছায় তাহলে পুলিশ স্টেশনে তারা যেতে পারেন। কলকাতা পুলিশ যত তদন্ত এগিয়েছে, কি অভয়ার মৃত্যুর তদন্তে বা পরবর্তীকালে আরজিকর যে ভাঙচুর হলো, সবকটাতেই কিন্তু কলকাতা পুলিশের লেজে গোবরে অবস্থা। হাইকোর্টের পর সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি জাস্টিস চন্দ্রচূড়ের বেঞ্চও কিন্তু প্রশ্ন তুলেছে যে কিভাবে, কেন এফআইআর দেরি করে হয়েছিল, কেন ইউডি বা অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করা হয়েছিল, কেন তার বাবা মাকে 3 ঘন্টা বসিয়ে রাখা হয়েছিল, খবর দেওয়া হয়নি, কেন তার বাবাকে এবং পরিবারকে ফোন করে বলা হয়েছিল যে মেয়েটি আত্মহত্যা করেছে, তাকে ওইভাবে দেখার পর হসপিটাল অথরিটি কিভাবে ফোন করলো। প্রশ্ন উঠেছে কেন সন্দীপ ঘোষকে আবার পদ দিয়ে দেওয়া হলো, তার বিরুদ্ধে তো কোনো ব্যবস্থা হলোই না, একটার পর তাকে আবার প্রাইস পোস্টিং দিয়ে দেওয়া হলো কেন, সেই প্রশ্নগুলো তো উঠেছেই। এবার কলকাতা পুলিশের বিরুদ্ধে সব থেকে বড় যেটা প্রশ্ন উঠেছে সেটা হচ্ছে, সে 14 তারিখ মধ্যরাতে আরজিকরের ডাক্তারদের, আরজিকরের রোগীদের সুরক্ষা দিতে ব্যর্থ এবং সেখানে কেন্দ্রীয় বাহিনী নিয়োগ করা হয়েছে। এটা সত্যি, এটা কলকাতা পুলিশের কাছে, রাজ্য প্রশাসনের কাছে এটা কিন্তু প্রচণ্ড বিড়ম্বনার ব্যাপার। চলুন আমরা দেখি আজকে হাইকোর্ট তার রায়ের কপিতে, সুপ্রিম কোর্ট তার রায়ের কপিতে কি লিখেছে, যেটা বলছে, ইন দ্য আফটারমাথ of the brutal incident and the demonstration which followed, the state government was expected to ensure the deployment of the site machinery to prevent breach of law and order. It was all the more necessary to do since investigation on the crime which took place in the persons of the hospital was underway. We are unable to comprehend
how the state was not prepared to deal with the incident of vandalization of the premises of the hospital. অর্থাৎ কলকাতা পুলিশ যে ব্যর্থ হয়েছে এবং তারা আদালত নিজেও অবাক হয়ে গেছে যেটা কলকাতা পুলিশ কেন প্রিপেয়ার ছিল না এবং তাই জন্যই আদালত আজকে নিরাপত্তা যেটা আরজি করের নিরাপত্তা সেইটা তুলে দিল কার হাতে? সেটা তুলে দিল কেন্দ্রীয় বাহিনীর হাতে, সেটা তুলে দিল সিআইএফ এর হাতে। এটা কিন্তু রাজ্য সরকারের কাছে নৈতিকভাবে প্রচণ্ড বড় ধাক্কা। এবং 22 তারিখ সেখানে রাজ্য সরকারের রিপোর্ট তলব করা হয়েছে যে রাজ্য সরকারের কাছে কি আর কি ইনফরমেশন ছিল, রাজ্য সরকার কি ওখানে নিরাপত্তা ব্যবস্থা নিয়েছিল, সেই জিনিসটা কিন্তু রাজ্য সরকারের কাছে তারা রিপোর্ট চেয়ে পাঠিয়েছে। ইতিমধ্যেই আপনাদের হয়তো মনে আছে যে কলকাতা হাইকোর্ট প্রধান বিচারপতির নেতৃত্বে যে ডিভিশন বেঞ্চ তিনিও কিন্তু বলেছিল, তার রিপোর্টে আর কি রায় কিন্তু বলা হয়েছিল আর কি মেশিনারি কমপ্লিট ফেল করেছে সেদিন এর মেশিনারি, এবং সেখানে দাঁড়িয়ে বলেছিল যদি পুলিশই আক্রান্ত হয়ে যায় সেখানে পুলিশ সাধারণ মানুষকে নিরাপত্তা দেবে কি করে, তাহলে পুলিশের ওপর ভরসা থাকবে কি করে। ফলে বলা যেতে পারে হাইকোর্টের ডিভিশন বেঞ্চ যেখানে ব্যাটনটা ছেড়েছিল সেইখান থেকে ব্যাটনটা দিয়ে কিন্তু আজকে সুপ্রিম কোর্ট অনেক দূর চলে গেল, সেখানে দাঁড়িয়ে তারা কিন্তু কেন্দ্রীয় বাহিনী সেখানে মোতায়েন করে দিল। এটা কিন্তু এই রাজ্য সরকারের কাছে সব থেকে বড় আজকে 13 বছরের বিড়ম্বনার বিষয় যে একটা কলকাতার বুকে একটা সরকারি হসপিটালকে আজকে পাহারা দেবে কেন্দ্রীয় বাহিনী, সেখানে রাজ্য কলকাতা পুলিশ সম্পূর্ণভাবে ফেল করেছে। আমরা একদিকে কি দেখছি? একদিকে দেখতে পাচ্ছি যে কলকাতা পুলিশ নতুন যে ফৌজদারি আইন যেখানে কিভাবে তলব করা হয় সেই তলবের নিয়ম কানুন না মেনে, অন্তত আমি যেটা পড়লাম সেই ধারাগুলো পড়লাম, এই ধারায় কিন্তু কিভাবে 15 বছরের নিচে মহিলা এবং 60 বছরের ঊর্ধ্বে কাউকে সাক্ষী হিসাবে ডাকা হবে সেটা পরিষ্কার করে বলা আছে, তার বাড়িতে গিয়ে কথা বলতে হবে সাক্ষী হিসাবে, সেটা না করে তাদের কিন্তু সবাইকে তলব করা হচ্ছিল। আমি জানি না এরপরে আদালতে উঠলে তারা কি যুক্তি দেবেন, তারা কি যুক্তিতে বলবেন, কোন আইনে বলবেন, কিন্তু 179 নম্বর ধারায় বিএনএসএস এর এই কথাগুলো লেখা আছে। এইবার আজকে কলকাতা পুলিশের জায়গায় ওখানে যেহেতু কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের নির্দেশ দেওয়া হলো, এরপরে যে প্রধান জিনিসটা এসে যাবে সেইটা হচ্ছে এরপরে পুলিশ কমিশনার কি নিজের পদে থাকতে পারবেন? উনি কি পদে থাকার নৈতিক অধিকার ওনার আছে এরপরে? আর যেখানে একদিকে বলা হচ্ছে যে কলকাতা পুলিশ এফআইআর ঠিকভাবে কেন করেনি সেই প্রশ্ন তোলা হচ্ছে, যে রাত্রিবেলায় কেন এফআইআর করা হলো, দীর্ঘ সময় পর কেন এফআইআর করা হলো, মৃত্যুর এতক্ষণ পর কেন এফআইআর করা হলো, কেন কলকাতা পুলিশ ইউডির মামলা রুজু করলো, কেন মৃতের বাবা মাকে 3 ঘন্টা ধরে বসিয়ে রাখা হলো। ফলে প্রতিটা প্রশ্ন যেমনভাবে এসেছে তেমনভাবে কলকাতা পুলিশ 14 আগস্টের মধ্যরাতে যে ল অ্যান্ড অর্ডার আর কি আরজি করের প্রোটেকশন দিতে পারেনি এবং সেখানে সিআইএসএফ নিয়োগ করার নির্দেশ দিয়েছে। এরপর পুলিশ কমিশনার কি দায় নিয়ে পদত্যাগ করবেন? না, স্বরাষ্ট্রমন্ত্রী তাকে ওই পদ থেকে সরিয়ে দেবেন, নাকি কোনোটাই না করে এখনো সব ঠিক হয় বলে তারা সামলে নেওয়ার চেষ্টা করবেন। কারণ হাইকোর্টের রায়ের পর কিন্তু কলকাতা পুলিশ কমিশনার স্বীকার করেছিলেন সেটা তাদের গোয়েন্দা আর কি ইন্টেলিজেন্সের ল্যাবস ছিল এবং সেখানে তারা বুঝতে পারেননি যে 7,000 লোক ওখানে ঢুকে যাবে। ফলে সব মিলিয়ে আমরা কি দেখছি? যে সব মিলিয়ে যেটা দেখা যাচ্ছে রাজ্য সরকার রাজ্য প্রশাসনের ওপর কিন্তু প্রচণ্ড চাপ বেড়ে যাচ্ছে। সেই চাপ আগামী দিনে কিভাবে সামলাবে? তারা কি একটা ভুল থেকে আরেকটা ভুল করবে, নাকি শুধরে আবার তারা পুলিশ বা প্রশাসন পরিচালনা করবে? কারণ অলরেডি যারা আন্দোলনকারী আছে তাদের আন্দোলনকারীদের ওপর কোনো বল প্রয়োগ করা যাবে না বা জুলুম করা যাবে না, সে কথাও কিন্তু আদালত পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছে। ফলে আমরা দেখি যে আগামী দিন কলকাতা পুলিশ কিভাবে সামাল দেয়, পুলিশ কমিশনার তাই নেয় কিনা, বা আজকে পুলিশ মন্ত্রী কিভাবে তাইভাবে রিয়াক্ট করেন। এছাড়া আমি যেটা বললাম, পরবর্তীকালে মহিলা বা 60 বছরের ঊর্ধ্বে কাউকে যদি ডাকা হয় সেটা তার বাড়িতে গিয়ে
সাক্ষীকে যেন জিজ্ঞাসাবাদ করা হয়, নাকি আবার তাদের লালবাজারেই ডেকে পাঠানো হয়। চলুন আমরা নজর রাখবো, আপনারাও দেখতে থাকুন এই চ্যানেল, আপনাদের মতামত দিন।